সুপ্রিয় শিক্ষার্থী, অভিনন্দন ও শুভেচ্ছা। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর তৃতীয় পরিচ্ছেদ যেটি রয়েছে আমাদের তথ্যমূলক লেখা। আজকে এই ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আমরা আজকে এই ক্লাস থেকে যেটি জানবো তথ্যমূলক লেখা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। তাহলে প্রথমেই তোমাদেরকে আমি বইতে নিয়ে যাচ্ছি। আমাদের যে বইটা রয়েছে সেই বইয়ের তোমাদের বইয়ের তোমরা 87 পৃষ্ঠা খুলো, ঠিক আছে? 87 পৃষ্ঠাতে রয়েছে তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা। এখন তথ্যমূলক লেখা কি এটি সম্পর্কে আমাদের প্রথমে একটু ধারণা থাকা দরকার যে তথ্যমূলক লেখাটা কি বলে। কারণ ইতিপূর্বে আমরা আমাদের যে দুই ধরনের লেখা নিয়ে, প্রায়োগিক লেখা এবং আরেকটা ছিল আমাদের বিবরণমূলক লেখা, এই দুটো সম্পর্কে আমরা প্রাথমিকভাবে একটা ধারণা পেয়েছি। আজকে মূলত তথ্যমূলক লেখা নিয়ে আমরা একটা ধারণা নিয়ে নেব, পরে আমরা এটি পড়ব। তথ্যমূলক লেখা কি? সাধারণত যেসব লেখায় নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে লেখা হয়, এবং যাতে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় সেগুলোকে তথ্যমূলক লেখা বলে। এ ধরনের লেখায় তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। বইপত্র পড়ে, অনলাইনের মাধ্যমে কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে থেকে তথ্য পাওয়া যায়। তথ্য উপস্থাপনের সময় জানাও তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হবে। এখন তথ্য শুধু উপস্থাপন করলেই হবে না, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যগুলো মিলিয়ে নিতে হবে। সাধারণত একই ধরনের তথ্য একই জায়গায় রাখা হয়। তথ্যমূলক লেখার মধ্যে ছবি থাকতে পারে, ছক থাকতে পারে, সারণী থাকতে পারে, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে। কোনো ব্যক্তির জীবনী হতে পারে, যেমন আমরা যেটা আজকে জানবো সেটা হচ্ছে জগদীশচন্দ্র বসু, তার জীবনী আমরা জানবো, এটা একটা তথ্যমূলক লেখা। স্কুল বা কোনো প্রতিষ্ঠানের পরিচিতি হতে পারে, যেমন তোমার স্কুলের পরিচিতি তুমি তুলে ধরলা, এটাও কিন্তু একটা তথ্য, তোমার স্কুল সম্পর্কে মানুষ জানলো। বিভিন্ন ধরনের সংখ্যা নির্ভর বিবরণ ইত্যাদি নিয়ে তথ্যমূলক লেখা তৈরি করা হয়। তথ্যমূলক লেখার মূল উদ্দেশ্য পাঠককে তথ্য জানানো, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফরমেশন তাদেরকে অবহিত করা। তাই এই ধরনের লেখায় ব্যক্তিগত আবেগ অনুভূতি দ্বারা প্রভাবিত হওয়া ঠিক নয়। এখানে ভাবের কোনো বিষয় নেই, আবেগের কোনো বিষয় নেই, শুধু বিভিন্ন ধরনের তথ্য সিস্টেমেটিক্যালি এবং আমাদের ছবি, ডাটা বিভিন্ন দিয়ে এগুলো উপস্থাপন করা হবে। তথ্যমূলক লেখার কিছু বৈশিষ্ট্য আছে। তথ্যমূলক লেখাটি আর একটি শিরোনাম থাকবে অবশ্যই। নানান ধরনের তথ্য পরিবেশন করা তথ্যমূলক রচনার অন্যতম লক্ষ্য, অর্থাৎ যেটি সম্পর্কে আমি লিখব সেই সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ধারাবাহিকভাবে দিতে হবে। তথ্যমূলক রচনায় যেসব তথ্য পরিবেশন করা হয় তার ধারাবাহিকতা, যেটা আমি বলছি, ধারাবাহিকতা বজায় থাকবে। এই বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এছাড়া তথ্যমূলক রচনার প্রধান উদ্দেশ্য হচ্ছে পাঠককে তথ্য জানানো, যেটি আমরা ইতিমধ্যেই জেনেছি। তথ্যমূলক লেখায় বিভিন্ন ছবি, ছক, সারণী ব্যবহার করা যায়। তথ্যমূলক লেখায় ব্যক্তিগত কোনো আবেগ অনুভূতি থাকবে না, এটি বর্জন করতে হবে। এগুলো হচ্ছে আমাদের তথ্যমূলক লেখার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। এরপর তথ্যমূলক লেখার কৌশল কী বা নিয়ম কী, উপায় কী, সেটি আমরা জানব। এখানে তথ্য পরিবেশন করা যেসব লেখার মূল উদ্দেশ্য সেগুলি মূলত তথ্যমূলক লেখা। এই ধরনের লেখার তথ্য পরিবেশনের জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়। বইপত্র পড়ে, অনলাইনের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তথ্য পাওয়া যায়, এটি আমরা ইতিমধ্যেই জেনেছি। এই ধরনের লেখায় বিভিন্ন বিষয় অনুযায়ী একটা শিরোনাম থাকবে, এটি আমরা জানি, এবং ধারাবাহিকতা থাকবে। তথ্য একটার পর একটা পরিবেশন করতে হবে এবং একই ধরনের তথ্য একই জায়গায় রাখতে হবে, এবং ছক, সারণী এটি ব্যবহার করা যাবে। এখানে কোনো ব্যক্তির জীবনী হতে পারে, স্কুল কলেজের পরিচিতি হতে পারে, এই কথাগুলো ইতিমধ্যে আমরা জেনেছি। যেমন ধরো, তুমি বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের নিয়ে একটি তথ্যমূলক রচনা তৈরি করতে চাও, তাহলে এক্ষেত্রে তোমার কি করতে হবে? তোমার মোবাইল আছে কি নেই, মোবাইলের ব্যবহার করতে ভালো লাগে মন্দ লাগে, এই রকম তথ্যকে লেখার দরকার আছে তোমার ব্যক্তিগত বিষয়গুলো, কারণ সেটা তো তথ্যমূলক লেখা হবে না। বরং বছর অনুযায়ী মোবাইল ব্যবহারের সংখ্যা কত, কোন ধরনের মোবাইল ব্যবহার কতজন করে, মোবাইল ব্যবহারের মাধ্যমে কত মানুষের উপকার হচ্ছে কি না বা কী কী অপকার হচ্ছে, এই বিষয়গুলো তোমাদেরকে তুলে ধরতে হবে। তাহলে তথ্যমূলক লেখা সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এবার আমরা আমাদের মূল পাঠ্য হইতে যাব। নিচে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে নিয়ে একটি লেখা দেওয়া হলো। এটি গোলাম মুর্শিদের লেখা। গোলাম মুর্শিদ হচ্ছে এইটার লেখক হচ্ছে গোলাম মুর্শিদ। এখন এই লেখক সম্পর্কে আমাদের কিছু তথ্য আমরা জানব। যে তিনি হচ্ছেন 1940 সালে জন্মগ্রহণ করে। কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা কি তোমরা জানো? তিনি মূলত বরিশাল জেলার উজিরপুর থানার
ধামুরা গ্রামে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে। এবং তিনি কিন্তু এখনও জীবিত রয়েছেন। তিনি বর্তমানে লন্ডন প্রবাসী একজন লেখক। এই তথ্যগুলো তোমরা জেনে নিলে। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ পাশ করেছেন। পরবর্তীতে তিনি 21শে পদক পেয়েছিলেন 2021 সালে। তারপরে বাংলা একাডেমি পদক পেয়েছে 1982 সালে। এবং বাংলা বিবর্তনমূলক বাংলা অভিধান যেটি করা হয়েছে সেটি কিন্তু তিনি 2014 সালে সেই জায়গাতেও তার অবদান ছিল। তিনি একজন বিশিষ্ট লেখক এবং গবেষক। তার লেখার মধ্যে তার যে উল্লেখযোগ্য বই সেগুলো হচ্ছে আষাঢ় ছলনে ভুলি, হাজার বছরের বাঙালির সংস্কৃতি, বিদ্রোহীর অনুক্লান্ত। এই বইগুলো তিনি লিখেছেন। এগুলো হচ্ছে তার লেখা। এই ছবিটি যে আমরা দেখছি, এই ছবিটি হচ্ছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তার সম্পর্কে মূলত বিভিন্ন তথ্য তুলে ধরেছেন লেখক গোলাম মুর্শিদ। নানান দেশে পৌঁছে গেছে বাঙালিরা, এমনকি পৌঁছে গেছে চাঁদেও। নবযানে করে যায়নি, তবে নবযান মানে কি? এখানে নবযান একটি শব্দ রয়েছে। নবযান অর্থ হচ্ছে রকেট। নবযান শব্দের অর্থ হচ্ছে রকেট। সেই রকেটে জানি, তবে বাংলার নামটা চাঁদে পৌঁছে গেছে। তাদের গায়ে কালো কালো, এই গায়ে দেখো, গায়ে বানানটা এখানে গায়ে চন্দ্রবিন্দু যদি থাকতো তাহলে সেই গায়ের অর্থ কি? শরীর। কিন্তু এখানে গায়ে মানে হচ্ছে গ্রাম। কালো কালো চাঁদের গায়ে, চাঁদের দেশে, এখানে দেশে কালো কালো অনেক দাগ দেখা যায়। এগুলো আসলে বড় বড় গর্ত। এর মধ্যে একটি গর্তের নাম দেওয়া হয়েছে একজন বাঙালির নাম অনুসারে। তিনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীর নাম কি জানো? তিনি হচ্ছেন জগদীশচন্দ্র বসু। এখন জগদীশচন্দ্র বসু সম্পর্কে আমরা ডিটেল জানব, তথ্য। 1858 সালে 30শে নভেম্বর তিনি জন্মগ্রহণ, সনটা মনে রাখতে হবে। কোথায় জন্মগ্রহণ করেছে? মুন্সিগঞ্জ জেলার রাড়িখালী গ্রামে। এই রাড়িখালী গ্রামটা তখন বিক্রমপুর নামে পরিচিত ছিল, এখনও বিক্রমপুর কিন্তু আছে। তার বাবার নাম কি? ভগবান চন্দ্র বসু। তিনি কোথায় কাজ শুরু করেছিলেন? ময়মনসিংহ জেলা স্কুলের হেডমাস্টার ছিলেন তিনি। তার কয়েক বছর পরে তিনি মূলত ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে যান। ডেপুটি ম্যাজিস্ট্রেট হচ্ছে যে জেলা প্রশাসকের অধীনের একজন কর্মকর্তা হয়ে যান তিনি। এবং তিনি মনে করতেন লেখাপড়া শুরু করা উচিত মাতৃভাষার মাধ্যমে, তারপরে ইংরেজি শিখবে। প্রথমে বাংলা, তারপর ইংরেজি। এরপরে আমরা তথ্য জানতেছি কিন্তু জগদীশচন্দ্র বসু বাংলা ভাষায় তার লেখা আরম্ভ করেছিলেন। একটু বড় হয়ে তিনি কলকাতার হেয়ার স্কুলে পড়াশোনা করেন। প্রথমে হেয়ার স্কুলে ভর্তি হয়, সেখান থেকে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, সেখান থেকে তিনি 1889 সালে বিএ পাশ করেন। এবং এই কলেজে থাকাকালীন তিনি ইউজিন ল্যাফো নামক একজন শিক্ষকের কাছাকাছি এসেছিলেন। এই শিক্ষক জগদীশের মনে প্রাকৃতিক বিজ্ঞানের আগ্রহ তৈরি করেন। তাহলে শিক্ষকের যে প্রভাব সেটা দেখো তোমরা একটু। শিক্ষক, তার প্রভাবেই কিন্তু তিনি প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়ে যায়, ঠিক আছে। আগ্রহ মানে কি? তার প্রতি একটা ঝোঁক তৈরি হয়। প্রাকৃতিক বিজ্ঞান কি যদি আমরা বলি? উদ্ভিদ, প্রাণী, পদার্থ, পৃথিবী ও মহাবিশ্ব সংক্রান্ত যে বিজ্ঞান, সেটি মূলত প্রাকৃতিক বিজ্ঞান। এই আগ্রহ পরবর্তীকালে তাকে বিপুলভাবে প্রভাবিত করেছিল। সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করার পরে 1880 সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশ কোথায় গিয়েছিলেন? ইংল্যান্ডে যায়। সেখানে তিনি ভর্তি হয়েছিলেন কোথায়? লন্ডন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু লাশ কাটা শিখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তখন ইংল্যান্ডে ছিলেন আনন্দমোহন বসু। তিনি ছিলেন প্রথম বাঙালি র্যাংলার। এই র্যাংলার কথাটা কি? র্যাংলার হচ্ছে গণিতের সবচেয়ে উঁচু ডিগ্রি। এই আনন্দমোহন বসু সেটি পেয়েছিলেন। তার সাহায্যে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রেইস্ট কলেজে ভর্তি হন। সেখানে তিনি প্রাকৃতিক বিজ্ঞানে কাজ করেন। লর্ড র্যালে এবং অন্য কয়েকজন নামকরা শিক্ষকের অধীনে তিনি কাজ করেন। র্যালে পরে নোবেল পুরস্কার পেয়েছিল। জগদীশচন্দ্র সাধারণ ডিগ্রি না করে প্রাকৃতিক বিজ্ঞানে টাইপস ডিগ্রি করেন। এখন টাইপস ডিগ্রিটা আসলে কি? টাইপস ডিগ্রিটা হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর একটা ডিগ্রি। সেই ডিগ্রি তিনি করেছিলেন প্রাকৃতিক বিজ্ঞানে 1884 সালে। ওই একই বছর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রিও পান এবং কয়েক বছর পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি পান। ডিএসসি ডিগ্রি, এটিও একটি ডিগ্রি। এই ডিগ্রি তিনি ওখান থেকে পেয়েছিলেন, অর্থাৎ ডক্টর অফ সায়েন্স যেটাকে বলি আমরা, বিজ্ঞানের একটা ডিগ্রি এটি তিনি ওখান থেকে পেয়েছিলেন। বিজ্ঞান কথাটার অর্থ আমরা জানি, যিনি বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন তিনি হলেন বিজ্ঞানী। যে ব্যক্তি বিজ্ঞান উচ্চতর ডিগ্রি করেছেন তাকেও তাই বিজ্ঞানী বলা যায়।
কিন্তু সত্যিকারের বিজ্ঞানী বলে তাকে যিনি কোনো না কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের কাজ করেছেন, যেমন টেলিফোন আবিষ্কার। জগদীশচন্দ্র ছিলেন মূলত পদার্থবিজ্ঞানী। তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো বিষয় নিয়ে আবিষ্কার করেছিলেন। মানুষ এইসব জিনিসের কথা আগে জানতো না। যেমন বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা। এই তরঙ্গ এতটা লম্বা হয় যে তাকে কাজে লাগানো যায় না। জগদীশ খুব ক্ষুদ্র তরঙ্গের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেছিলেন দৈর্ঘ্যের, একে বলে মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভটা কি? মাইক্রোওয়েভটা হচ্ছে ওই যে ক্ষুদ্র বিদ্যুৎ তরঙ্গ যেটাকে বলছি আমরা। তিনি মাত্র 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছিলেন। এখন যে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, মাইক্রোওয়েভ, কুকার আমরা দেখি, সেগুলো জগদীশচন্দ্র বসু আবিষ্কারের উপর অনেকটাই নির্ভর করেছে। মাইক্রোওয়েভ কুকার হচ্ছে মাইক্রোওয়েভ বা ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে যে যন্ত্র দিয়ে আমরা রান্না করি, কুকার, প্রেশার যাকে বলি আমরা, কুকারে যে আমরা রান্না করি সেটি। 1984 সালে তিনি কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান। তিনি এক ঘরে একটি বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে অন্য ঘরে রাখা বারুদে আগুন লাগিয়ে দেয়। বিনা তারে অন্য ঘরে বেল অর্থাৎ ঘণ্টা বাজিয়ে দেখান। তার গবেষণার আর একটা ক্ষেত্র হলো গাছপালা, উদ্ভিদের যে প্রাণ আছে সেটিকে আবিষ্কার করেছে বলতে পারো বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। এরা কথা বলতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, কিন্তু এদের প্রাণ আছে। মানুষ তো অনুমান করত, তবে এরা যে মানুষের কাজে ছাড়া দেয় তা জানতো না। ধরা যাক মানুষ একটা লতার একটুখানি কেটে দিল, লতাটা অমনি প্রবলভাবে কেঁপে উঠল, কিন্তু এই কম্পন চোখে দেখা যায় না। সেটা মাপার জন্য জগদীশ একটি যন্ত্র তৈরি করেছিলেন। তার নাম কি? ক্রিস্কোগ্রাফ। তার নামটা হচ্ছে ক্রিস্কোগ্রাফ। যদি একটু উদাহরণ দেই, জানলার কাছে একটা চারা গাছ লাগালে গাছটা যেদিক দিয়ে আলো আসছে সেদিকে বেঁকে যায়, মানে সেদিকে চলে যায়। এটাও কিন্তু পরীক্ষা করে দেখিয়েছিলেন জগদীশচন্দ্র। এরপরে যেটি রয়েছে, এখন ঘরে ঘরে যে আমরা টেলিভিশন দেখা যায়, টেলিভিশনে কথা শোনা যায়, ছবি দেখা যায়, রেডিওতে কেবল কথা শোনা যায়। রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল যে কৌশল, সূত্র যেটি, সেটি কিন্তু আবিষ্কার করেছিলেন জগদীশ এবং এটি করেছিলেন 1896 সালে। কাছাকাছি সময়ের একজন ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি একটি কৌশল আবিষ্কার করেছিলেন। এই জন্য মার্কনিকেও রেডিও আবিষ্কারের জনক বলা হয়, যদিও এটির মূল সূত্রটা তৈরি করেছিল কিন্তু জগদীশচন্দ্র বসু। তবে কথা বলা রেডিও আবিষ্কার হতে আরও অনেক কয়েক বছর লেগেছিল। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জগদীশচন্দ্র বসুকে সম্মানসূচক ডিএস ডিগ্রি উপাধি, ডিএসসি দিয়েছে, ডক্টর অফ সায়েন্স, এবং তিনি এপারেস উপাধিও পেয়েছেন। এপারেসটা কী হয়? ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি। এটি হচ্ছে লন্ডন বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি থেকে এই সম্মানটা পাওয়া যায়। ব্রিটিশ সরকার 50 পাউন্ডের নোটে তার ছবি চেপেছিল। সেই ছবিটা কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। এই 50 পাউন্ডের একটি দেশের যে টাকা, পাউন্ড বলা হয় তাকে, সেইটায় তার ছবিটা এসেছিল। এরপর এখান থেকে আমরা শব্দের অর্থগুলো এখন জানবো একটু। অনুমান করা মানে কি? আন্দাজ করা। আমাদের একটা বই এখানে কিন্তু পেয়েছিলাম আমরা, অনুমান করা, আন্দাজ করা। এরপর ইন্টারনেট কথাটা আমরা জানি, তথ্যপত্র বিনিময়ের সংযোগ ব্যবস্থাকে বলি আমরা ইন্টারনেট। নবযান মানে কি? রকেট, যেটি আমরা আলোচনা করেছি পড়ার মধ্য দিয়ে। নোবেল পুরস্কার, নোবেলকে বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নাম অনুসারে যে পুরস্কার দেওয়া হয় সেটিকে বলে নোবেল পুরস্কার, এবং নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন, আলফ্রেড নোবেল। এপারেস ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, যেটি আমি বলেছি। ক্রিস্কোগ্রাফ, উদ্ভিদের যে বৃদ্ধি সেটি মাপার একটা যন্ত্র। টাইপস ডিগ্রিটা কি? ট্রাইপস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি। ডিএসসি ডক্টর অফ সায়েন্স, ডেপুটি ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের অধীনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। পাউন্ড যে আমরা বলছি এত পাউন্ড, এটা হচ্ছে যুক্ত রাজ্যের মুদ্রা। প্রকাশ্যে মানে কি? দিবালোকে, সবার সামনে। প্রাকৃতিক বিজ্ঞানী, উদ্ভিদ, প্রাণী, পদার্থ, পৃথিবী, মহাকাশ সংক্রান্ত জীববিজ্ঞান, সেটি বলছি প্রাকৃতিক বিজ্ঞান। মাইক্রোওয়েভ কুকার, যেটা রান্নার কাজে ব্যবহার করা হয়। মূলত এখানে বিদ্যুতের ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়েছে। এবং সাড়া দেওয়া হচ্ছে প্রতিক্রিয়া মানে সাড়া দেওয়া, নড়াচড়া করা, রেসপন্স করা ইংরেজিতে যাকে বলি আমরা। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আশা করছি তোমরা এই জগদীশচন্দ্র বসু সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়েছো। এই জন্য এই লেখাটিকে বলছি আমরা তথ্যমূলক লেখা। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবার জন্য শুভকামনা।